আজকে আমরা শুরু করতে চলেছি ইকোলজির পরবর্তী ইউনিট ইকোসিস্টেম। আমাদের আলোচ্য বিষয়গুলি হল ইন্ট্রোডাকশন টু ইকোসিস্টেম, টাইপস অফ ইকোসিস্টেম এবং পন্ড অ্যাজ অ্যান ইকোসিস্টেম। প্রথমেই আসি ইন্ট্রোডাকশনে। ব্রিটিশ ইকোলজিস্ট স্যার আর্থার জি ট্যান্সলি বা A.G. ট্যান্সলি 1935 খ্রিস্টাব্দে প্রথম ইকোসিস্টেম শব্দটি উল্লেখ করেন। যদিও 1935 খ্রিস্টাব্দে শব্দটি প্রথম উল্লেখ করা হয়, কিন্তু এই ইকোসিস্টেমের যে কনসেপ্টটি সেটি কিন্তু এর বহু আগে থেকে তৈরি হয়ে এসেছে। তো যার ফলে বায়োলজিস্ট এবং ফিজিক্যাল সায়েন্টিস্ট এরা একসাথে কনসেপ্টটি গ্রো করার ফলে হয়তো অন্যান্য কিছু সায়েন্টিস্টদের সাথেও এই ইকোসিস্টেম শব্দটি তৈরির যে ক্রেডিট সেটি শেয়ার হওয়া উচিত ছিল। এমনই একজন সায়েন্টিস্টের নাম হলো ফিজিক্যাল সায়েন্টিস্ট A.G. লডকা। তিনি 1925 খ্রিস্টাব্দে তার একটি লেখায় সেম কনসেপ্টের উদ্ভব করেন, কিন্তু যেহেতু টার্মটি হলো ইকোসিস্টেম সেজন্য শুধুমাত্র স্যার আর্থার জি ট্যান্সলিকেই এটার সমস্ত ক্রেডিট দেওয়া হয়ে থাকে। এরপরে আসছি ডেফিনেশনে। According to Eugene P. Odum, 1983, any unit that includes all the organisms or the biotic community in a given area interacting with the physical environment so that a flow of energy leads to clearly defined biotic structures and cycling of materials between living and non-living components is an ecological system or ecosystem. তোমরা ডেফিনেশনটা এর আগে ক্লাসে দেখেছো। যাই হোক, তো এখানে বেশ কতকগুলো জায়গা আমরা পরে আলোচনা করব এই ডেফিনেশনের, সেগুলো এক একে আমরা আসছি। প্রথমেই আমরা দেখি যে এটিকে একটা ইউনিট বলা হচ্ছে। প্রথমেই আমরা বলছি এটা একটা ইউনিট, এনি ইউনিট। আমরা ইকোলজিক্যাল হায়ারার্কি আগে দেখেছি। সেই ইকোলজিক্যাল হায়ারার্কিতে আমরা টোটাল 7টি স্টেপ দেখেছিলাম, যার সূচনা হয়েছিল ইন্ডিভিজুয়াল থেকে। তার পরবর্তী ধাপ হলো পপুলেশন, কমিউনিটি, ইকোসিস্টেম, ল্যান্ডস্কেপ, বায়োম, বায়োস্ফিয়ার। তো পপুলেশন এবং কমিউনিটি এর পরবর্তী ধাপটা হলো ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম হলো ইকোলজিক্যাল হায়ারার্কির এমন একটি অংশ যেখানে অর্গ্যানিজমগুলো নিজেদের বাঁচার জন্য যে নেসেসারি কম্পোনেন্টগুলো দরকার সেইগুলো সব একসাথে পায়। সুতরাং ইকোসিস্টেম হলো ইকোলজিক্যাল হায়ারার্কির প্রথম ইউনিট, যেটি হলো কমপ্লিট। এটি একটি স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট হিসাবেই কাজ করে। স্ট্রাকচারাল ইউনিটের মধ্যে আমরা দুটো জিনিস পাবো, একটা হলো আমাদের বায়োটিক কমিউনিটি এবং সেকেন্ড পার্টটা হলো এই বায়োটিক কমিউনিটির সার্ভাইভালের জন্য প্রয়োজনীয় ফিজিক্যাল এনভায়রনমেন্ট। সেকেন্ড যে পার্টটি হলো সেটা হলো ফাংশনাল পার্ট। ফাংশনাল পার্টের মধ্যেও আমরা দুটো অংশ দেখতে পাবো, একটা হলো ফ্লো অফ এনার্জি এবং সেকেন্ড হলো সাইক্লিং অফ ম্যাটেরিয়ালস। ঠিক আছে, এবার আমরা যদি একটা ইকোসিস্টেমের কথা চিন্তা করি, ইকোসিস্টেমের একটা ডিফাইন্ড এরিয়ার কথা আমরা বলছি। গিভেন এরিয়া, পার্টিকুলার কোনো একটা এরিয়া বা এরিয়া অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের একটা ইকোসিস্টেম হিসাবে ধরতে পারি। তো যে এরিয়াটাকে, যেমন এখানে একটা দেখানো আছে, এই যে বাউন্ডারির মধ্যে দেখানো আছে, আমরা এই শুধুমাত্র সেই অংশটুকুই হচ্ছে আমরা আলোচনার মধ্যে রাখবো। তো সেই যে অংশটা রয়েছে সেটি সবসময় কিন্তু একটা ওপেন সিস্টেম হিসাবে কাজ করবে। ওপেন সিস্টেম কথাটির অর্থ হলো সেখানে এনার্জি এবং মাস সবসময় ভিতরে ঢুকতেও পারবে এবং বাইরে বেরোতেও পারবে। তাই ইকোসিস্টেমের কনসেপ্টটাকে কমপ্লিট করতে হলে আমাদেরকে আরও দুটো জিনিস এর মধ্যে যুক্ত করা দরকার। একটা হলো ইনপুট এনভায়রনমেন্ট এবং অপরটি হলো আউটপুট এনভায়রনমেন্ট। অর্থাৎ পার্টিকুলার কোনো একটা এরিয়ার মধ্যে সব সময় এনার্জি এবং মাস ঢুকছে। যেমন এখানে দেখানো আছে, দেখো সূর্যের আলো, এটি শক্তির প্রধান উৎস, এটি ঢুকছে। এছাড়াও অন্যান্য এনার্জি যেমন উইন্ড ফ্লো, ওয়াটার ইত্যাদি, এগুলো
এর মধ্যে যুক্ত হবে। তো এই শক্তি এখানে পুরোপুরি ঢুকছে। আর মাসের মধ্যে আসবে এক হলো অর্গ্যানিজমস, ইমিগ্রেশন তাদের হতে পারে ওই পার্টিকুলার এরিয়াতে, বা মেটেরিয়ালসের মধ্যে এখানে হচ্ছে নিউট্রিয়েন্ট মেটেরিয়ালস হতে পারে। তো মেটেরিয়ালস এবং এনার্জি এগুলো সবসময় ভিতরে ঢুকতে থাকবে এবং বেরিয়েও যাবে। বেরিয়ে যাওয়ার মধ্যে হচ্ছে এই যে এনার্জি যেটা আমরা ভিতরে ঢোকালাম সেটা প্রসেসড বা কনভার্টেড হয়ে যাবে, দিয়ে নতুন কোনো এনার্জি ফর্ম হিসাবে স্টোর হতে পারে, বা অন্যান্য অর্গানিজমের মধ্যে সেটা ট্রান্সফার হতে পারে। আর মাসের ট্রান্সফার হতে পারে সেটা ইমিগ্রেশনের মাধ্যমে, যদি কোনো জীব সেখান থেকে বেরিয়ে যায় বা মারা যায় তাহলে তখন সেটা হয়ে যাবে লস অফ মাস বা মাস বেরিয়ে যাওয়া, সেই হিসাবে আমরা চিন্তা করব। সুতরাং যদি শুধুমাত্র এই জায়গাটাকে আমরা ভাবি তাহলে তার সাথে এই দুটো অংশ যুক্ত হবে, অর্থাৎ ইকোসিস্টেম হলো ইনপুট এনভায়রনমেন্ট প্লাস সিস্টেম প্লাস আউটপুট এনভায়রনমেন্ট। এই কনসেপ্টটি প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী প্যাটেন 1978 খ্রিস্টাব্দে। এরপর আমরা আসছি টাইপস অফ ইকোসিস্টেমে। যদি ইকোসিস্টেমগুলিকে আমরা ব্রডভাবে দুটি অংশে ভাগ করি তাহলে আমরা প্রধানত দু রকম ইকোসিস্টেম দেখতে পাবো। প্রথমটি হলো ন্যাচারাল ইকোসিস্টেম এবং দ্বিতীয়টি হলো আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। আমরা আর্টিফিশিয়াল ইকোসিস্টেমে পরে আলোচনা করছি। প্রথমেই আমরা দেখে নেব ন্যাচারাল ইকোসিস্টেম, অর্থাৎ যে ইকোসিস্টেমগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এবং প্রাকৃতিকভাবেই সেগুলো মেনটেন্ড হচ্ছে, সেখানে কোনো রকম মানুষের ইনফ্লুয়েন্স কাজ করবে না। এই অ্যানথ্রোপোজেনিক ইন্টারফিয়ারেন্স কি বলা আছে, অপারেটস আন্ডার ন্যাচারাল কন্ডিশনস উইদাউট মাচ অ্যানথ্রোপোজেনিক ইন্টারফিয়ারেন্সেস। অর্থাৎ অ্যানথ্রোপোজেনিক কথার অর্থ হলো হিউম্যান বা মানুষের যে ইন্টারফিয়ারেন্স, সেটাকে আমরা অ্যানথ্রোপোজেনিক বলবো। তাহলে মানুষের যদি ইন্টারফিয়ারেন্স না থাকে সেই সমস্ত যে ইকোসিস্টেমগুলো তৈরি হবে সেগুলোকে আমরা বলবো ন্যাচারাল ইকোসিস্টেম। এর সংখ্যাটাই সব থেকে বেশি। ন্যাচারাল ইকোসিস্টেমকে আবার আরও কতকগুলো ভাগে ভাগ করা যায়, যেমন হলো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, যেটা অ্যাকোয়াটিক নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে এটা হলো জলের সাথে জড়িত। সেকেন্ড হলো টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, যেটা হচ্ছে মাটি বা ভূমি এর সাথে জড়িত। এবং তৃতীয় ভাগটি হচ্ছে ওয়েটল্যান্ড। দেখো নামেই বলা আছে ওয়েটল্যান্ড, অর্থাৎ ভিজে জমি বা জলাভূমি। অর্থাৎ এটা হলো অ্যাকোয়াটিক এবং টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের একটা মাঝামাঝি অংশ। অ্যাকোয়াটিক হলো জল, টেরেস্ট্রিয়াল হলো জমি এবং ওয়েটল্যান্ড হলো জলা জমি। ঠিক আছে, এখানে আমরা বেশ কিছু এক্সাম্পলও দিয়েছি। যাই হোক, সেটাতে আসার আগে আমরা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম থেকে শুরু করি। অ্যাকোয়াটিক ইকোসিস্টেমটিকে আবার ওয়াটারের স্যালাইনিটির উপর ডিপেন্ড করে দু রকম ভাগে ভাগ করা হয়। যেমন একটা হলো ফ্রেশ ওয়াটার বা স্বাদু জলের ইকোসিস্টেম, এবং আরেকটি হলো মেরিন ইকোসিস্টেম বা সল্ট ওয়াটার ইকোসিস্টেম। ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লেন্টিক বা যেটা হলো স্ট্যাগন্যান্ট ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম, যেমন হচ্ছে পন্ড, লেকস এটসেট্রা, ছবিতে দেখতে পাচ্ছ। আরেকটি হলো লোটিক, এগুলো হলো রানিং ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম, যেমন হচ্ছে রিভার, স্ট্রিম, স্প্রিংস। এখানে একটা ওয়াটার স্প্রিংয়ের ছবি দেখানো আছে। ওকে, মেরিন ইকোসিস্টেমের মধ্যে আসবে সি, ডিপ সি, এস্চুয়ারি বা মোহনা, সল্ট ওয়াটার লেকস এটসেট্রা। টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের মধ্যে আসবে ফরেস্ট, গ্রাসল্যান্ড, ডেজার্ট ইত্যাদি। ওয়েটল্যান্ডের মধ্যে আসবে মার্শ, বগ, সোয়াম্প ইত্যাদি। তাহলে এই যে যাবতীয় যে এক্সাম্পলগুলো আমরা দেখলাম, আমরা একদম শেষ এক্সাম্পলটা দিয়েছি দেখো এখানে, যেমন লেন্টিকের দিয়েছি ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে, লোটিক দিয়েছি, মেরিনের দেওয়া হয়েছে, টেরেস্ট্রিয়াল দেওয়া হয়েছে, ওয়েটল্যান্ড দেওয়া হয়েছে। আমরা মাঝখানে জায়গাগুলোতে আমরা এক্সাম্পল কিন্তু দিইনি। তাহলে এই যে টার্মিনাল যে এক্সাম্পলগুলো রয়েছে, এই এক্সাম্পলগুলোতে খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে মানুষের ইন্টারফেয়ারেন্স করার জায়গাটাও কম, বা এরা মোটামুটিভাবে এখানে মানুষের কন্ট্রোল নেই। যে জায়গাগুলোতে মানুষের কন্ট্রোল থাকবে বা সে নিজের মতো করে তৈরি করবে, সেই ইকোসিস্টেমগুলোকে তখন আমরা বলবো আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে দেখো, ক্রপল্যান্ডস, আর্টিফিশিয়ালি মেনটেন পন্ডস। এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরটাতেই যদি মানুষ নিজে থেকে চাষবাস শুরু করে, মাছের চাষ করতে থাকে, তাহলেই তখন এটা হয়ে যাবে কিন্তু আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। কারণ তখন হিউম্যান দ্বারা এর যে ন্যাচারাল ব্যালেন্সটা সেটা কিন্তু বেশ কিছুটা ডিসরাপ্টেড হবে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে সার দেওয়া হচ্ছে, অর্থাৎ এই যে জমির যে ন্যাচারাল ব্যালেন্স, এখানে যে
নিউট্রিয়েন্ট সোর্স সেগুলোকে কিন্তু আমরা নিজেদের প্রয়োজনে চেঞ্জ করছি, তাহলে এটা হয়ে গেল আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। আমরা আরেকবার রিপিট করে নিচ্ছি, ইকোসিস্টেমকে দুটো ভাগে ভাগ করছি, একটা হলো আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, একটা ন্যাচারাল ইকোসিস্টেম। ন্যাচারাল ইকোসিস্টেমকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি, অ্যাকোয়াটিক, টেরেস্ট্রিয়াল অ্যান্ড ওয়েটল্যান্ডস। অ্যাকোয়াটিক ইকোসিস্টেমকে স্যালাইনিটি অনুযায়ী দুটো ভাগে ভাগ করলাম, ফ্রেশ ওয়াটার অ্যান্ড মেরিন। ফ্রেশ ওয়াটারকে আবার ওয়াটারের স্ট্যাগন্যান্ট ওয়াটার হলে তাকে আমরা বলছি লেন্টিক, যদি রানিং ওয়াটার হয় তাকে আমরা বলছি লোটিক। ওকে, এরপর আমরা আসছি পার্টিকুলার একটা ইকোসিস্টেমের ডিটেলসে। আমরা এখানে লেন্টিক বা পন্ড ইকোসিস্টেমটাকে এখানে আমরা করছি, কেন করছি সেটা আমরা আলোচনায় যাব। পন্ড এমন একটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম যেটাকে স্টাডি করা অনেক ইজি। কেন? এখন যদি আমরা চিন্তা করি যে ফরেস্ট, ডেজার্ট এরকম করে যদি বেশ কিছু জায়গায় আমরা যদি স্টাডি করতে যাই, তাহলে যে সমস্যাটা আমরা ফেস করব সেটা হলো আমরা এগুলোর কোনো একটা ন্যাচারাল বাউন্ডারি পাবো না। অর্থাৎ একটা বড় অংশ জুড়ে হওয়ার জন্য এর স্টাডিটা করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়, যেটা পুকুরের ক্ষেত্রে অনেক সোজা, কারণ পুকুর একটা বা পন্ড একটা ছোট্ট এরিয়া জুড়ে হয়, তাই সমগ্র ইকোসিস্টেমটার স্টাডি করা অনেক ইজি হয়। এবার আসছি আমরা এর কম্পোনেন্টগুলোকে। আমরা অলরেডি বলেছি ইকোসিস্টেমের দুটো কম্পোনেন্ট হয়, একটা হচ্ছে স্ট্রাকচারাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে ফাংশনাল অ্যাসপেক্ট। তো স্ট্রাকচারাল কম্পোনেন্টটা আমরা আগে দেখব। স্ট্রাকচারাল কম্পোনেন্টের মধ্যে দুটো অংশ আমরা দেখতে পাবো, একটা হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট আর একটা হলো বায়োটিক কম্পোনেন্ট। অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে আমরা এর আগেও ক্লাসে দেখেছি যে এখানে বেশ কিছু জিনিসপত্র থাকবে, যেমন হচ্ছে ক্লাইমেটিক ফ্যাক্টরস, এডাফিক ফ্যাক্টরস, ফিজিক্যাল ফ্যাক্টরস, এরকম আমরা বেশ কিছু ভাগ করেছিলাম। কিন্তু এখানে আমরা শুধুমাত্র পুকুরের অ্যাসোসিয়েটেড যে পার্ট, সেই অংশের যে অ্যাবায়োটিক কম্পোনেন্ট সেটা নিয়ে চিন্তা করব। অর্থাৎ এর সাথে আমরা ক্লাইমেটিক ফ্যাক্টরসগুলোকে খুব একটা যোগ করব না, অর্থাৎ সানলাইট যেগুলো থেকে এনার্জি সোর্স আমরা পাচ্ছি সেগুলোকে আমরা খুব একটা কাউন্ট এখানে করছি না। তো পুকুরের জল, তার মধ্যে কী কী জিনিস আমরা পাবো, ইনঅর্গ্যানিক অ্যান্ড অর্গ্যানিক কম্পাউন্ড হিসাবে যেগুলো থাকার কথা, জল, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, বিভিন্ন ইনঅর্গ্যানিক সল্ট যেমন ক্যালসিয়াম, নাইট্রোজেন, সালফার, ফসফরাস ইত্যাদি। এছাড়া কি থাকবে, অ্যামাইনো অ্যাসিড, হিউমিক অ্যাসিড এটসেট্রা। এবার এই যে পুকুরের জল, এই জলের মধ্যে যে নিউট্রিয়েন্ট কম্পোনেন্টগুলো সেগুলো বেশ কিছুটা থাকলেও সেটা কিন্তু খুব বেশি নয়, সেটা খুব সামান্য মাত্রাতেই ডিজলভড কন্ডিশনে থাকে, যেটা ডাইরেক্টলি হচ্ছে অর্গানিজমরা পেতে পারে। কিন্তু অধিকাংশ যে নিউট্রিয়েন্টটা সেটা কিন্তু রিজার্ভড হিসাবে থাকে আইদার সয়েলের মধ্যে অথবা যে অর্গানিজমগুলো সেই পুকুরের জলের মধ্যে রয়েছে সেই অর্গানিজমের দেহের মধ্যে, যেটা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে সেটা আবার পুনরায় রিসাইক্লিং হয়ে যেতে পারে বা কিভাবে হয় সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু মেজরিটি অফ the nutrients are stored as reserve in the soil and the organisms themselves. ওকে, এবার তাহলে আমরা আসছি বায়োটিক কম্পোনেন্টে। বায়োটিক কম্পোনেন্টগুলোকে আমরা বেশ কতকগুলো ভাগে ভাগ করব, সেগুলো সাধারণত হচ্ছে ট্রফিক লেভেল অনুযায়ী, ট্রফিক লেভেল বা খাদ্য স্তর। প্রথমেই আমরা আসছি প্রোডিউসার অর্গানিজমস, অর্থাৎ যারা খাদ্য উৎপাদন করবে। খাদ্য উৎপাদন করার জন্য এখানে কিন্তু আমাদের দরকার হচ্ছে সূর্যালোক, যেটা অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে আসার কথা, কিন্তু এটাকে আমরা ইকোসিস্টেমের মধ্যে ডাইরেক্টলি ঢোকাচ্ছি না, এটা ইনপুট এনভায়রনমেন্টের মধ্যে ঢুকে যাবে। আমরা অলরেডি এটা বলে এসেছি যে সানলাইট বা অন্যান্য যে সোর্সেস সেগুলো হচ্ছে ইনপুট এনভায়রনমেন্টের মধ্যে পড়বে। আমরা এখন শুধুমাত্র এই সিস্টেমের মধ্যে যেটুকু অংশ সেইটুকু আলোচনা করছি তার কম্পোনেন্ট হিসাবে। ঠিক আছে, তাহলে প্রোডিউসার অর্গানিজমগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ম্যাক্রোফাইটস, অর্থাৎ যেগুলো তুলনামূলকভাবে বড় অর্গানিজমস। ওকে, আরেকটা হলো ফাইটোপ্ল্যাঙ্কটনস, যেগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক ছোট ছোট যে উদ্ভিদ বা উদ্ভিদ জাতীয় যে জীবগুলো রয়েছে যারা খাদ্য তৈরি করতে পারে তাদের। ম্যাক্রোফাইটসের মধ্যে আমরা বিভিন্ন রুটেড বা লার্জ ফ্লোটিং প্ল্যান্টস দেখতে পারি, যেমন হাইড্রিলা, অ্যাজোলা, লেমনা ইত্যাদি। এখানে দেখো এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এখানে বেশ কিছু ছোট ছোট প্ল্যান্ট রয়েছে
এই আগাছার মতো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ম্যাক্রোফাইটস, এবং তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে যে পদ্মের পাতা রয়েছে এটাও হচ্ছে একটা ফ্লোটিং প্ল্যান্টসের মধ্যে পড়ছে, কচুরিপানা হতে পারে, এরকম বেশ কিছু ম্যাক্রোফাইটস আমরা দেখতে পাবো। নেক্সট যে পার্টটা হলো সেটা হলো ফাইটো প্ল্যাঙ্কটন। ফাইটো কথার অর্থ হচ্ছে প্ল্যান্ট এবং প্ল্যাঙ্কটন ইকুয়ালস টু ফ্লোটিং, অর্থাৎ ফ্লোটিং কিছু প্ল্যান্ট থাকবে তাদেরকে আমরা বলছি ফাইটো প্ল্যাঙ্কটন। যেমন হচ্ছে এগুলোর মধ্যে মেনলি কারা পড়বে, অ্যালগি, গ্রিন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি। জেনারেলি এরা হচ্ছে গোটা পুকুর জুড়েই থাকে, কিন্তু সব থেকে বেশি মাত্রায় দেখা যাবে যতদূর পর্যন্ত এদের আলো পৌঁছায়, পুকুরের ওপর যে সূর্যালোক পৌঁছাচ্ছে তার ডেপথ অনুযায়ী এদের ডিস্ট্রিবিউশনটা দেখা যায়। আর এদের পরিমাণ বেশি হলে পুকুরের কালারের রং সবুজ হয়ে যায়। সাইজ অনুযায়ী যদি এদের ভাগ করা হয় তাহলে আবার ছোট থেকে বড় আমরা এই প্ল্যাঙ্কটনগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন পিকো প্ল্যাঙ্কটন 2 মাইক্রোমিটারের থেকে ছোট, ন্যানো প্ল্যাঙ্কটন 2 থেকে 20 মাইক্রোমিটার, মাইক্রো প্ল্যাঙ্কটন এটা 20 থেকে 200 হবে, এটা প্রিন্টিং মিস্টেক রয়েছে, 20 থেকে 200 মাইক্রোমিটার, এবং মেসো প্ল্যাঙ্কটন যেটা হচ্ছে 200 মাইক্রোমিটারের থেকে বড়। ওকে, নেক্সট আমরা আসছি এবার কনজিউমার অর্গানিজমস। তাহলে প্রথমে এলো প্রোডিউসার, তারপরে আসছে কনজিউমার। কনজিউমারগুলোকে আমরা আবার বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার, এরকম ভাগে ভাগ করা যায়। প্রাইমারি কনজিউমার হলো সেই জীবগুলো যারা প্রোডিউসারদের ডাইরেক্টলি খাবে। তো প্রোডিউসারদের খাওয়ার মতো যে অর্গানিজমগুলো রয়েছে তাদেরকেও আবার দুটি ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে প্রাইমারি ম্যাক্রো কনজিউমার্স এবং প্রাইমারি মাইক্রো কনজিউমার্স। ম্যাক্রো কনজিউমার্সগুলি হলো তুলনামূলকভাবে বড় জীব, যেগুলো হচ্ছে ডাইরেক্টলি উদ্ভিদগুলোকে খেয়ে বেঁচে থাকে, যেমন গ্রাস কার্প বা এই জাতীয় যেগুলো শাকাশি মাছ, সেগুলো হচ্ছে ম্যাক্রো কনজিউমারের মধ্যে পড়বে। এবং মাইক্রো কনজিউমার বা যেগুলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব যারা প্ল্যান্ট খেয়ে বেঁচে থাকবে, সেগুলোর মধ্যে আবার আমরা দু রকম জীব পাবো। একটা হলো জু প্ল্যাঙ্কটন বা অ্যানিমাল প্ল্যাঙ্কটন, এদের মধ্যে বিভিন্ন রকম জীব থাকে, যেমন এখানে আমরা বেশ কিছু ছবি দেখেছি, সাইক্লপস, ড্যাফনিয়া, সাইপ্রিস, এদের লার্ভা থাকতে পারে বা অ্যাডাল্ট থাকতে পারে, এরকম কিছু জীব যারা হচ্ছে ফাইটো প্ল্যাঙ্কটনদের খেয়ে বেঁচে থাকে। এবং আরও কিছু ফর্ম থাকবে যেগুলো পুকুরের তলার দিকে অবস্থান করে, সেরকম বেশ কিছু জীব যাদেরকে বলা হয় বেনথস, তলার দিকে অর্থাৎ সারফেস লেয়ারের নিচের দিকে যেগুলো থাকবে, যারাও উদ্ভিদ অঙ্গ খেয়ে বেঁচে থাকে, সেরকম যেমন মাইটস, ইনসেক্ট লার্ভি, মোলাস্ক, ক্রাস্টেসিয়ান্স এটসেট্রা, এরকম বেশ কিছু জীব থাকবে, তারা হচ্ছে প্রাইমারি মাইক্রো কনজিউমার হিসাবে অবস্থান করবে। নেক্সট হলো সেকেন্ডারি কনজিউমার্স। সেকেন্ডারি কনজিউমার্সগুলো কিন্তু হচ্ছে কার্নিভোরাস, এরা প্রাইমারি কনজিউমারগুলোকে খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ সেটা মেনলি ধরে রাখা যায় যে মাইক্রো যে প্রাইমারি কনজিউমার্সগুলো আমরা পেয়েছিলাম, প্রাইমারি মাইক্রো কনজিউমার্সগুলোকে খেয়ে বেঁচে থাকবে এরকম ছোট ছোট যে প্রিডেসিয়াস ইনসেক্টস বা স্মল ফিশ থাকবে, তাদেরকে আমরা বলবো সেকেন্ডারি কনজিউমার্স। এবং টার্সিয়ারি কনজিউমার্স হবে সেইগুলো যারা তুলনামূলকভাবে বড় এবং এরা সেকেন্ডারি কনজিউমার্সকে খেয়ে বেঁচে থাকবে, তারা হলো টার্সিয়ারি কনজিউমার্স, যেমন বড় মাছ, কিছু ফ্রগস বা অন্যান্য অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, বার্ডস, ম্যামলস এটসেট্রা, এই জাতীয় জীবগুলো। এর বাইরে আরেকটা লেয়ার অফ কনজিউমার আমরা পাবো, তাদেরকে আমরা বলছি ডেট্রিভোর। এরা আগে উল্লেখ করা যাবতীয় যে আমরা ট্রফিক লেভেলগুলো বললাম, অর্থাৎ প্রোডিউসার্স, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার্স, টার্সিয়ারি কনজিউমার্স, এই যে জীবগুলো, এই প্রতিটি জীবের থেকেই হচ্ছে কিন্তু এরা খাদ্য গ্রহণ করে, কিন্তু ইনডাইরেক্টলি। কিভাবে না, এই প্রোডিউসার এবং অন্যান্য যে কনজিউমারগুলো, এদের খাদ্য গ্রহণ করার সময় যে নিউট্রিয়েন্টগুলো ওখানে রিলিজ হয়, ছোট ছোট ফুড পার্টিকেল হিসাবে হোক বা পচে যাওয়া হিসাবে হোক, যেগুলো জমা হয়, সেই খাদ্য খেয়ে বেঁচে থাকে এই ডেট্রিভোরগুলো। যেমন হলো আর্থওয়ার্ম। কীভাবে? এরা সাধারণত মাটি খায়, কিন্তু মাটির মধ্যে কোনো পুষ্টি পদার্থ নেই, পুষ্টি পদার্থটা আছে মাটির মধ্যে জমে যাওয়া খাদ্যবস্তু বা যে নতুন যে নিউট্রিয়েন্টগুলো ট্রফিক লেভেল থেকে আসছে, যেটা প্রোডিউসার্স থেকে হতে পারে, প্রাইমারি কনজিউমার্স থেকে হতে পারে, সেকেন্ডারি কনজিউমার্স থেকে হতে পারে, টার্সিয়ারি কনজিউমার্স থেকে হতে পারে, এইগুলো এসে মাটিতে জমা হয়। সেই
নিউট্রিয়েন্ট এনরিচড সয়েলটা যখন আর্থওয়ার্ম খাবে তখন সেখান থেকে হচ্ছে সে পুষ্টি পদার্থটা গ্রহণ করতে পারবে। এরা হলো ডেট্রিভোর। নেক্সট যে অর্গানিজমগুলো আমরা দেখতে পাবো তাদেরকে আমরা বলছি ডিকম্পোজার, বা যেগুলো মরা গলা পচা খাদ্য গ্রহণ করে বা খাদ্যকে পচনে সাহায্য করবে, যেমন নন গ্রিন ব্যাকটেরিয়া, ফ্ল্যাজেলেটস, ফাঙ্গি। এগুলো থাকবে কোথায়? পুকুরে যে তলার দিকে যে মাড ওয়াটার ইন্টারফেস বা কাদার মাটির যে মিশ্রণ যে অংশটার মধ্যে থাকবে সেই অংশটার মধ্যে এরা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এবং যদি প্রপার এনভায়রনমেন্ট পাওয়া যায়, টেম্পারেচার এবং যদি অন্যান্য ফ্যাক্টরস যদি ঠিকঠাকভাবে কাজ করে, তাহলে এই ডিকম্পোজিংয়ের যে ইভেন্টটা সেটা অনেক ফাস্টার হয়। তাহলে আমরা কম্পোনেন্ট হিসাবে দেখতে পেলাম যে এখানে অ্যাবায়োটিক কম্পোনেন্ট এবং বায়োটিক কম্পোনেন্ট বোথ রয়েছে, এদের ইন্টারাকশন হচ্ছে। এর ফলে দুটো জিনিস আমরা ফাংশনাল অ্যাসপেক্টে দেখতে পাবো। একটা হলো এনার্জি ফ্লো কীভাবে ঘটছে, প্রডিউসার্স তারা পাচ্ছে ডাইরেক্টলি সান বা অন্যান্য এনার্জি সোর্স থেকে, সেখান থেকে প্রডিউসার্স, তারপর আসে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্শিয়ারি কনজিউমার, এবং ফাইনালি আসছে ডিকম্পোজারের কাছে। এইভাবে ফ্লো অফ এনার্জি আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার সাইক্লিং অফ মেটেরিয়ালটা কীরকমভাবে হবে আমরা আগেই বলেছি যে এই যে ভাইটাল নিউট্রিয়েন্টগুলো জলের মধ্যে কম ডিজলভ থাকে আর বেশি থাকে হচ্ছে পার্টিকুলেট ম্যাটার, যেটা সয়েলের মধ্যে বা অর্গানিজমগুলোর মধ্যে। তাহলে যখনই এই অর্গানিজমগুলো মারা যাবে তখন তাদের শরীর থেকে এই নিউট্রিয়েন্টগুলো রিলিজ হয়ে পুনরায় মাটির মধ্যে আবার এখানে রিজার্ভ হিসাবে জমা হতে থাকবে, যেটা আবার মাটির থেকে জলের মধ্যে ডিজলভ হবে বা অন্যান্য অর্গানিজমগুলো আবার সেটাকে ওই ডিজলভড ওয়াটার থেকে পাবে। এইভাবে সাইক্লিং অফ মেটেরিয়ালটাও চলতে থাকবে। সুতরাং এই যে পুকুরের মধ্যে যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি, নিউট্রিয়েন্টের সাইক্লিংই হোক বা এনার্জির যে ফ্লোটা হোক, সেটা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট বা সেলফ রেগুলেটরি একটা সিস্টেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং স্টাডি করার ইজি হওয়ার জন্য এটাকে একটা গুড ইকোসিস্টেমের এক্সাম্পল হিসাবে ধরা যায়। ওকে, এখানে রেফারেন্সগুলো উল্লেখ করা আছে, তোমরা দেখে নেবে। আমরা দুটো বই মেনলি ফলো করছি, ওডাম ব্যারেট ফান্ডামেন্টালস অফ ইকোলজি এবং কুন্ডু চাকি সরকার ইন্ট্রোডাকশন টু জেনারেল জুলজি ভলিউম 2। তোমরা চাকি কুন্ডু সরকারের বইটি ফলো করতে পারো। কোনো অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করবে। ওকে, থ্যাংক ইউ।